আমার পরের বক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তদের কাছ থেকে এই সরকারের কাছে তার কি প্রত্যাশা সেটাও শুনে নেব। একটা মজার বিষয়, বেশ কয়েক দফা দেখতে পাচ্ছি যে সুমন কোন এক রহস্যজনক কারণে আমাকে একদম শেষ বক্তা রাখে। তবে শেষ বক্তা হওয়ার কতগুলো সুবিধে আছে। সেটা এক নম্বর হলো যে শ্রোতারা শুনতে শুনতে খুব ক্লান্ত হয়ে পড়ে হাই উঠতে থাকে সবার, সুতরাং খুব অল্প স্বল্প বললেও খুব একটা অসুবিধে হয় না। আর দ্বিতীয়ত, যদি বা একটু বেশিও বলি, যদি বা, তাহলে ওই শেষ বক্তার কথাগুলো কিন্তু রেশ থেকে যায়। আমি জানি না সুমন কোন বুদ্ধিতে সবসময় আমাকে শেষ বক্তা করে, যাই হোক, অভিযোগ নেই। তো যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এবারের ইলেকশনের রেজাল্টের পরে এই নখদন্ত বার করা সরকারের পতন দেখে আশার আলো তো অবশ্যই আমারও জেগেছে, সবার মতো। তা মনে একটু আনন্দ, ফুরফুরে বাতাস। ঠিক তেমনই সময় একটা দুঃসংবাদ মনকে কেমন যেন ভারাক্রান্ত করে দিয়েছে। আর সেই ভারাক্রান্ত একটা মন নিয়ে এই এবিপি আনন্দের সভায় মনের আনন্দে আসাটা একটু বিঘ্ন ঘটেছে। সেটা হলো অনীক দত্ত, যার শেষকৃত্য সেরে রুদ্রনীল এখানে এসে বসেছে আজ। অনীক দত্ত, সত্যজিৎ রায়, তার আগে ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তার পরবর্তীকালে আমার কাছে, আমার মনে হয় আরও অনেকের কাছেই, একটা অত্যন্ত মেধাবী, ট্যালেন্টেড একজন চিত্র পরিচালক, যিনি স্পর্ধায় মাথা তুলে অনেক সিনেমা করেছিলেন। হাস্যরসের শ্লেষাত্মক আবরণে রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন, বিগত সরকারকে নানাভাবে আক্রমণ করেছিলেন। আর সেই অপরাধে তাকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়েছিল। তার অনেক সিনেমা থেকে যাবে চিরকাল মানুষের মনে, আমাদের সবার মনে অনীক দত্ত বেঁচে থাকবেন। কিন্তু তাকে যে তিল তিল করে কষ্ট দেওয়া, যেটা পাপিয়া অধিকারী বলেছেন, তার অনেক সিনেমা মুক্তি পেতে পারেনি, অনেক কষ্ট পেতে হয়েছে মুক্তির জন্য। একটা তো যদুবাবুর নাতনি বলে একটি সিনেমা তো মুক্তিই পায়নি, নন্দনে স্থান পায়নি, যেখানে আজ তার মরদেহ শায়িত ছিল। তো এই তিল তিল করে কষ্ট দেওয়া ওরকম ট্যালেন্টেড একজন চিত্র পরিচালককে কত লড়বে? লড়তে লড়তে কোনো সময় হয়তো বা তার মন ভেঙে যেতে পারে। তিনি কি আত্মহত্যা করেছেন? আমরা জানি না। তাকে কি হত্যা করা হয়েছে? আমরা তাও জানি না। কিন্তু এটা জানি যে এই সামগ্রিক অবস্থার জন্য দায়ী কিন্তু একটা অত্যন্ত দুর্নীতিপরায়ণ এবং দুর্বিনীত শাসক, যার অত্যাচার তাকে তিল তিল করে একটা অবসাদের জায়গায় নিয়ে গেছে। আমি বলতে বাধ্য, সবাই তো শেষ পর্যন্ত এতটা লড়াই করে উঠতে পারে না। আমরা হারিয়েছি এই দুর্বিনীত শাসক এবং এই দুর্নীতিপরায়ণ সমাজের জন্য অত্যন্ত মূল্যবান একজন মানুষকে আমরা হারিয়েছি। এই মুহূর্তে আজ তারই শেষকৃত্য সেরে রুদ্রনীল এখানে হাজির। আমিও একইভাবে তার থেকে অনেকই সামান্য গুণাবলীর দিক থেকে তুলনাই হয় না, কিন্তু একজন শিক্ষাবিদ, আদ্যান্ত স্বাধীন শিক্ষাবিদ, মাথা উঁচু করে ছাত্র দরদি মানসিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারে বসার পরে সমাজটার আর এই দুর্বিনীত শাসকের দুর্নীতির ছবিটা আমার কাছে এত প্রকট এবং পরিষ্কার হয়ে যেতে লাগলো যে লড়াই শুরু হয়ে গেল। এবং আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আশুতোষ মুখার্জির ছবির দিকে তাকিয়ে, যে চেয়ারে আপনি বসেছিলেন, যে লিগাসি আপনি বহন করেছিলেন, ব্রিটিশের উদ্দেশ্যে কড়া ভাষায় বলে দিতে পেরেছিলেন
যে তোমাদের চোখ রাঙানিকে মানি না, 1 টাকাও মাইনে নেব না, সেই চেয়ারের মর্যাদা রাখতে গেলে আমাকেও কিন্তু এমনই শক্ত মেরুদণ্ড নিয়েই বসতে হবে, কারণ আমার উপরেও অনেক অত্যাচার আসবে। ঠিক তাই শুরু হয়ে গেল প্রথম দিন থেকেই। ঘরে এসে তৃণমূল ছাত্র পরিষদের অত্যাচার, ওয়েবকোপা নামক একটা শিক্ষক সংগঠনের অত্যাচার, সমস্ত রকম অত্যাচারকে আমি অত্যন্ত শান্ত মাথায় হাসি মুখে সম্পূর্ণ তাদেরই বুমেরাং করে ফেরত দিতে পেরেছিলাম। তারপর এলো আবার নতুন প্রক্রিয়ায় পরীক্ষা পিছনোর জন্য চাপ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আদৌ তাদেরই প্রতিষ্ঠা দিবসই নয়, ওটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। যাই হোক, সেই প্রতিষ্ঠা দিবসের পরীক্ষা পিছনোর জন্য নীলবাতির গাড়ি চেপে বড় বড় বিকাশ ভবনের সব বড় বড় আমলারা সিন্ডিকেট রুমে এসে বসেন এবং জোরালো চাপ সৃষ্টি করেন যাতে পরীক্ষাটা পিছিয়ে দিই। সেদিন আমি আমার নেতৃত্বে সমগ্র সিন্ডিকেট একসাথে তাদের এই অত্যন্ত অযৌক্তিক বক্তব্যকে রিফিউজ করেছিল। এবং ওই সিন্ডিকেটেই ওই আমলারা বলেছিলেন যে মমতা ব্যানার্জির এই অনুরোধটা যেন আমরা রাখি, ওখানেই বলেছিলেন। আবার শিক্ষামন্ত্রীও বলেছিলেন যে উনি তো এমন কিছু ইন্টারফেয়ার করেন না, তো ওনার এই অনুরোধটা রাখলেই পারতেন উপাচার্য। কিন্তু যুক্তির প্যাচে ফেলে আমরা সেদিন কিন্তু জয়লাভ করেছিলাম। আমরা বলেছিলাম যে কিছুতেই আমরা পরীক্ষা পিছোতে পারবো না, কারণ পরীক্ষা অনেক দিন আগে ঠিক হয়ে যায় এবং 30,000 ছাত্র পরীক্ষা দেবে এবং তাদের নানা রকম প্রোগ্রাম ফিট করা থাকে। পরীক্ষা হয়ে গেলে কোথাও বেড়াতে যাবে, নানা রকম থাকে। আর পরীক্ষা যদি পিছোতেই হয় তাহলে আগামী দিনে আমাকে এসইউসিআইয়ের জন্য পরীক্ষা, ডিএসওর জন্য পরীক্ষা পিছোতে হবে, তাদেরও প্রতিষ্ঠা দিবস, এসএফআইয়ের জন্য পিছোতে হতে পারে, তাদেরও পরীক্ষা দিবস থাকবে, কংগ্রেসেরও থাকবে। তাহলে কর্মসংস্কৃতি দাঁড়াবে কোথায় গিয়ে? তাই পরীক্ষা এভাবে কোনো রাজনৈতিক কারণে পরীক্ষা পিছনো যাবে না, ক্যালেন্ডারে ছুটি থাকলে পিছনো যাবে। এই ঘটনাটাই মিডিয়া, আমি তো জানতাম না তখন যে এবিপি আনন্দ বা আরও অন্যান্য মিডিয়া গিয়ে হাজির হবে আমার কাছে, আমার সেটা একেবারেই জানা ছিল না। এই মিডিয়া এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যায়। পরীক্ষার দিনও সবাই আতঙ্কগ্রস্ত ছিল যে এই লুম্পেন ছেলেরা যেখান থেকে প্রোডাকশন হয়, আমি কোথাও একটা বলেছিলাম বোধহয় এবিপির কোনো চ্যানেলে, যে গ্যাং ডাকাত, গ্যাং রেপিস্ট, গ্যাং বদমাশ তৈরি করে। এরা রাস্তায় রাস্তায় অবরোধ করে ছাত্রদের নাজেনি ঝামেলায় ফেলে দেয়, পরীক্ষার্থীদের। কিন্তু আমরা সরাসরি পুলিশের কাছে, জেলায় এবং কলকাতায় কমিশনারের কাছে, ডিজিপির কাছে চিঠি দিয়ে জানিয়ে দিই যে পরীক্ষা যাতে ঠিকভাবে হয় তার সামগ্রিক দায়িত্ব নিতে হবে সরকারকে, সামগ্রিক দায়িত্ব নিতে হবে পুলিশের। এবং পরীক্ষা কিন্তু নির্বিঘ্নে হয়েছিল। এই ঘটনার পরে সরকারের প্রবল রোষের মুখে পড়তে শুরু করলাম। একদিন সন্ধেবেলা ফেরার পথে অন্ধকার রাস্তায় হকি স্টিক এবং উইকেট নিয়ে ওই লুম্পেনের দল দাঁড়িয়ে থাকলো যে গাড়ি আক্রমণ করবে। কিন্তু যারা সৎ এবং সাহসী হয় না, তাদের অগণিত ভালো মানুষ তাদের পাশে দাঁড়িয়ে পড়ে। আমাকে যারা সিকিউরিটি দিত, যে পুলিশরা, তারাই কিন্তু পেট্রোল করে এসে আমাকে জানিয়ে দেয় যে আজকে এই রুটে আপনি যাবেন না, এরা দাঁড়িয়ে আছে, এরা আপনাকে মারবে, গাড়ি ভাঙবে। আমি কিছুদিন অন্য রুট ধরে যাতায়াত করেছিলাম, তারপর আবার সেই রুটেই যাতায়াত করতাম পরের দিকে। তো এইভাবে একটার পর একটা আমাদের তদানীন্তন শিক্ষামন্ত্রী
তিনি এই লুম্পেন ছেলেগুলোকে সমর্থন করছেন। তদানীন্তন মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনাগুলো দেখে নীরব থাকছেন, মানে তিনিও সেগুলোকে সমর্থন করছেন। আর আমি লড়াই করতে 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 একটা সময় ব্যাপক মানুষের জনপ্রিয়তা, ব্যাপক মানুষের সমর্থন নিয়ে আলটিমেটলি আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চলে আসতে হয়। নানান কারচুপি করে আমাকে চলে আসতে হয়েছে। আজকে এখানে একটা প্রতিবাদের মুখ হিসেবে আমাকে ডেকে আনা হয়েছে। আমি সেই প্রতিবাদের মুখ হিসেবেই মানুষের কাছে প্রতিষ্ঠিত, সবার কাছে প্রতিষ্ঠিত। আমি আজকে এখানে শুনুন মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে আমি কয়েকটা কথা শুধু বলতে চাই যে শিক্ষার ক্ষেত্রে রাজনীতিকরণ দৃঢ় হাতে বন্ধ করা দরকার। শিক্ষা, বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই লেভেলে চূড়ান্ত রাজনীতিকরণ একটি কাজও হয় না রাজনীতির বাইরে। সেখান থেকে শিক্ষাকে মুক্ত করুন, করতেই হবে মুক্ত, না হলে সুশিক্ষার ব্যবস্থা আমরা করতে পারবো না। এই ক্ষেত্রেও একটা বিশাল সাবধানতার কথা আমি বারবার মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যারা উপাচার্য, বর্তমান উপাচার্য, বর্তমান রেজিস্ট্রার কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং যে অফিসাররা আছেন যারা তৃণমূলের কুকাজের সাথী ছিলেন, প্রতিনিয়ত সেই কুকাজগুলো করে গেছেন আমি চলে আসার পরে, তারা মুহূর্তের মধ্যে শ্যামাপ্রসাদের গলায় মালা পরাচ্ছেন, মুহূর্তের মধ্যে বিজেপি হয়ে যাওয়ার জন্য বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এটা যদি আটকানো না যায় তাহলে আমাদের বিজেপির শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তার স্থিতধী এবং অত্যন্ত সুচিন্তিত বক্তব্য রাখেন। সুমনের সঙ্গে একটা বক্তব্য আমি খুব মন দিয়ে ফলো করেছিলাম। উনি বলেছেন যে 4 ঘন্টার বিজেপি বা তৎকাল বিজেপিদের, 4 ঘন্টা তৃণমূল বা তৎকাল তৃণমূলীদের যদি বিজেপিতে স্থান দেওয়া হয় তাহলে বিজেপির তৃণমূলীকরণ হতে বেশি দেরি হবে না। এই ডায়লগটা ওনারই, ঠিক সেটাই ঘটবে। এবং এরা নানাভাবে চেষ্টা করছে যে কিভাবে তারা বিজেপির মধ্যে ঢুকে যেতে পারে। খুব সাবধান হতে হবে এই ব্যাপারে, যে স্রোতের মতো মানুষ কিন্তু যে মুহূর্তে তৃণমূল হেরেছে সেই মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে স্থান নেওয়ার চেষ্টা করছে। আর এরাই কিন্তু তৃণমূলের সরকারের ভুল নীতিগুলোকে প্রয়োগে ব্যাপকভাবে সাহায্য করেছে, প্রতিনিয়ত সাহায্য করেছে। দ্বিতীয় কথা আমি যেটা বলবো, যেটা কামদুনি প্রসঙ্গে আমি একটি কথা বলবো না, অনেক কিছু ওনা বলেছেন, আমি শুধু বলবো অভয়ার কথা। অভয়ার মৃত্যুটা কিন্তু অন্য নারী নির্যাতনের সঙ্গে এক করে দেখলে চলবে না। অভয়ার মৃত্যু হয়েছে একটা প্রাতিষ্ঠানিক খুন। সেটা যদি অভয় যদি নারী না হয়ে যদি ছেলে পুরুষ হতো, আর যে অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করেছিল তাকে কিন্তু পুরুষ হলেও খুন হতে হতো, নারী হিসেবে তার উপর কিছু এক্সট্রা নির্যাতন হয়েছে। তাই এই প্রাতিষ্ঠানিক খুনের ওপরে তদানীন্তন সরকার যেভাবে তার উপর ঢাকনা চাপা দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে সেই তৎকালীন যে ওখানকার অধ্যক্ষ তাকে সঙ্গে সঙ্গে অন্য আরেকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলছিল, আমরা সবাই জানি। আমার মনে হয়, এবং আমার মনে হয় ব্যাপক বুদ্ধিমান মানুষের মনে হবে, যে এই প্রাতিষ্ঠানিক খুনটার প্রতিটি পদক্ষেপে যে তার খুনটাকে চাপা দেওয়া হয়েছে তার প্রতিটি পদক্ষেপ তদানীন্তন মুখ্যমন্ত্রী, পার্টির সুপ্রিমো সবটাই জানেন, অবশ্যই জানেন। তাই তাদের সাজা দিতে গেলে শুধুমাত্র 3টে পুলিশ অফিসারের সাসপেনশনই নয়, সাজা দিতে গেলে মাথা পর্যন্ত সাজা দেওয়ার দরকার হয়ে পড়বে, সেটা অবশ্যই করা দরকার। অভয় আমাদের শরীরে, আমাদের বুকের ভেতরে ক্ষত সৃষ্টি করে রেখেছে। আর তৃতীয় আরেকটি কথা বলবো, সেটা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে এনইপি চালু করা হয়েছে, নিউ এডুকেশন পলিসি, শঙ্করবাবু আছেন এখানে, নিউ এডুকেশন পলিসি আমি যখন উপাচার্য তখন থেকে এটাকে আমরা প্রয়োগে নিয়ে গেছি, কিন্তু
এই নিউ এডুকেশন পলিসি সম্পর্কে একটু রিভিউ করার বোধহয় দরকার আছে। কারণ এই নিউ এডুকেশন পলিসিতে দেখা যায় যে ব্যাপক ছাত্ররা অনার্সের সঙ্গে সঙ্গে পাস কোর্স বা মাইনর সাবজেক্টের প্রেশারটা এত বেড়ে গেছে যে ব্যাপক ছাত্ররা এই মাইনর সাবজেক্টে ফেল করে বসে আছে। তাই এটা নিয়ে আমাদের আর্থসামাজিক কাঠামোতে আমাদের কিন্তু একটু চিন্তাভাবনা করার দরকার আছে। শেষ করব, দুবার বেল পড়ে গেছে, এত বিষয়টা এত বড়, তবুও বলবো সেটাই যে একটি কথা আমার মনের মধ্যে সবসময় ঘোরে, তা হলো যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। তাই আগামী যে সরকার এসেছেন তাদের উদ্দেশ্যে, যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই জঞ্জাল সরানোর কাজে, পরিষ্কার করার কাজে যেরকম দরকার, যতটা সাহায্যের দরকার সেই সাহায্য করার জন্য কোনো কিছু আশা না করেই বলছি, কোনো ব্যক্তিগত আশা নেই আমার, কোনো আকাঙ্ক্ষা নেই আমার, শুধু একটা শুদ্ধিকরণ, একটা সুস্থ রাজনৈতিক বাতাবরণ, একটা সুস্থ শিক্ষা ব্যবস্থার জন্য এই জঞ্জাল সরানোর কাজে আমার সাহায্য অবশ্যই পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ শান্তাদি।